বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ক্লাসে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান। প্রতিনিয়ত বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয়ের অংশ হিসেবে আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি প্রত্যেকটি শ্রেণীতে এবং প্রত্যেকটি চাকরির পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য উপযোগী। শিক্ষার্থীরা আশা করি শেষ পর্যন্ত ক্লাস দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন আজকের ক্লাসে যাই। আজকের ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণের সবচেয়ে বড় যে অংশটা, সেই অংশটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। সেই অংশটার নাম হচ্ছে পদ প্রকরণ। শিক্ষার্থী বন্ধুরা, বাংলা ব্যাকরণে আজকে পদ প্রকরণ নিয়ে আমি আলোচনা করব। পদ প্রকরণ আপনারা ইংরেজিতে পার্টস অফ স্পিচ পড়ে থাকেন। পার্ট মানে অংশ, স্পিচ মানে বক্তব্য বা বাক্য, অর্থাৎ বাক্যের প্রতিটি অংশই এক একটি পদ আমরা পড়ে থাকি। এছাড়াও বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। ঠিক আছে, বিভক্তি হচ্ছে বাক্যের দুটি পদকে অন্বয় সাধনের জন্য এক পদের সাথে আরেক পদের মিল সৃষ্টি করার জন্য ব্যবহার করা হয়। সেই বিভক্তিযুক্ত শব্দ পদ এবং বাক্যের প্রতিটি অংশই এক একটি পদ। তাহলে পদ কাকে বলে? বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে এবং বাক্যের প্রতিটি অংশকে এক একটি পদ বলে। তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অংশ পদ, অথবা যদি বলি বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। ঠিক আছে, তাহলে এই সংজ্ঞাটা শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বিভক্তিযুক্ত শব্দকে কি বলে? অনেক পরীক্ষায় এই প্রশ্নটা আসতে দেখা গেছে, বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। ঠিক আছে, তাহলে আমরা যখন একটা পদ লিখবো তখন সেই পদের সাথে বিভক্তি থাকতে হবে, আর যখন বাক্যে কোনো শব্দ বসবে সেটা অটোমেটিক পদ হয়ে যাবে। তাহলে বাক্যে বসলে সেটা অটোমেটিক পদ। বাক্যে যদি না বসে, এককভাবে কোনো শব্দ বসতে চায়, সেটা পদ হতে চায়, তাহলে তার সাথে আমরা বিভক্তি চিহ্ন যোগ করব। সে বল খেলে। দেখেন, এই একটা বাক্য, এই বাক্যে তিনটা অংশ আছে, তিনটা শব্দ আছে, প্রতিটি শব্দই এক একটি পদ। এবং দেখেন, এই যে বল, তারপরে সে, এই দুইটা শব্দের সাথে কোনো বিভক্তি নেই, তারপরেও এটা পদ, কারণ এগুলো বাক্যে বসলে সেটা অটোমেটিক পদ হবে। তাহলে বাক্যে বসলে প্রতিটি শব্দই পদ এর অন্তর্ভুক্ত বা পদ হবে। আর যদি এটাকে আলাদা লিখতে চাই, এককভাবে লিখতে চাই, তাহলে কিন্তু এটাও নর্মালি একটা শব্দ, পদ হবে না। পদ হতে গেলে আমাদের কি করতে হবে? দেখেন, যখন মনে করেন হার্ট, হার্ট একটা শব্দ, এটাকে যখন আমি পদ করব, দেখেন এর সাথে বিভক্তি যোগ করব। এই যে এ একটা বিভক্তি, বাবা এটা শব্দ, যদি বলি বাবাকে, এর সাথে কে আছে, দেখেন এই যে বাবাকে, কে একটা বিভক্তি, তাহলে বিভক্তিযুক্ত হলে সেটা পদ হবে, আর বিভক্তিযুক্ত না হলে সেটা শব্দ হবে। আর বাক্যে বসলে সেটা বিভক্তি লাগবে না, সেটা অটোমেটিক পদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে, অথবা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে। তাহলে আমরা পদের সংজ্ঞা পড়লাম। এই সংজ্ঞাটা পরীক্ষা আসতে পারে যে বিভক্তিযুক্ত শব্দকে কি বলে। এখন পদের নানা রকম শ্রেণী রয়েছে, প্রধানত দুই প্রকার। খেয়াল রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন ক্লাসে বিভিন্ন রকম শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে প্রধানত দুই প্রকার। অনেকে আমরা বলবো পদ 5 প্রকার, পদ 2 প্রকার। হ্যাঁ, 2 প্রকারের মধ্যে আবার বিভিন্ন রকম শ্রেণী আছে, নামপদ, ক্রিয়াপদ, হ্যাঁ, নামপদ, অব্যয় পদ, এরকমও থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা যেরকম মিন করতেছি সেটা হচ্ছে পদ প্রধানত 2 প্রকার। এক হচ্ছে সব্যয় পদ, 2 হচ্ছে অব্যয় পদ। দেখেন, সব্যয় পদগুলোকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়, এগুলোর সাথে বিভক্তি, প্রত্যয়, উপসর্গ, সমাস, সন্ধি এগুলো যোগ করা যায়। আর অব্যয় পদের সাথে কিছু যোগ করা যায় না। এই অনুযায়ী পদ প্রধানত 2 প্রকারে ভাগ করা হয়েছে। ঠিক আছে, সব্যয় পদ, এই পদগুলো আবার 4 প্রকার। যে পদগুলোকে ভাঙা যায়, বিভক্তি যোগ করা যায়, প্রত্যয় যোগ করা যায়, উপসর্গ যোগ করা যায়, সেই পদগুলোকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? দেখেন, বিশেষ্য পদ, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। তাহলে এই সব্যয় পদ আবার 4 ভাগে বিভক্ত। তাহলে এই 4 প্রকার এবং অব্যয়, এই মিলে হচ্ছে পদ 5 প্রকার। বন্ধুরা, এই যে সব্যয় পদ 4 প্রকার আর পদ অব্যয় পদ, এই মিলে হচ্ছে পদ 5 প্রকার। তাহলে আমরা পরীক্ষায় যদি আসে পদ প্রধানত কয় প্রকার, এই কথাটা থাকলে 2 প্রকার দেব, সব্যয় পদ, অব্যয় পদ। আর যদি বলে পদ মোট কয় প্রকার, তাহলে দেব 5 প্রকার। সেটা হচ্ছে এই 4টা, আর অব্যয় এই মিলে হচ্ছে 5টা। আবার বিভিন্ন ক্লাসে এরকম শ্রেণী বিভাগ থাকে, পদ প্রধানত 2 প্রকার। এক হচ্ছে নামপদ, একটা হচ্ছে ক্রিয়াপদ।
ঠিক আছে, ক্রিয়াকে একদিক করা হয়েছে আর বাদ বাকি নামগুলো একদিক করা হয়েছে, সেটাও হতে পারে। তাহলে এরকম শ্রেণী বিভাগও করা রয়েছে। ঠিক আছে, এখন আমরা এই 4 প্রকার আর এই 1 প্রকার 5 প্রকার নিয়ে আলোচনা করব। তাহলে এখন দাঁড়ালো কি, যে পদ মোট 5 প্রকার আর প্রধানত থাকলে 2 প্রকার। দেখেন, পদ মোট 5 প্রকার। এর মধ্যে প্রথম নম্বর রয়েছে বিশেষ্য পদ। আপনারা সবাই জানেন, ইংরেজিতে পড়ে থাকেন পার্টস অফ স্পিচের মধ্যে প্রথমে হচ্ছে নাউন। নাউন হচ্ছে বিশেষ্য, কোনো কিছুর নাম। আপনি এভরিথিং, নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, কোনো কিছুর নামই হচ্ছে বিশেষ্য পদ। সেটা হতে পারে ব্যক্তি, বস্তু, ঐতিহাসিক স্থান, নদ নদী, পাহাড় পর্বত, গ্রন্থ, ভাব, গুণ, এই সবগুলো মিলে হচ্ছে বিশেষ্য পদ, অর্থাৎ যে পদ দিয়ে কোনো কিছুর নাম বোঝায়। কোনো কিছুর নামই বিশেষ্য। তাহলে কোনো কিছুর নাম, সে কোনো কিছুটাও কি, ব্যক্তি, বস্তু, দ্রব্য, নদ নদী, পাহাড় পর্বত, ঐতিহাসিক স্থান, ভৌগোলিক স্থান, গ্রন্থ, গুণের নাম, ভাবের নাম, এই সব মিলে হচ্ছে বিশেষ্য পদ। সেই বিশেষ্য পদের মধ্যে কি, আমরা যে মানুষ, এই মানুষ একটা বিশেষ্য পদ। প্রত্যেকের ব্যক্তিগত যে নাম আছে, করিম, রহিম, এগুলো একটি বিশেষ্য পদ। পদ্মা, মেঘনা, যমুনা নদীর নাম, হিমালয় পর্বতের নাম, হ্যাঁ, অগ্নিবীণা, বিষের বাসী, এগুলো গ্রন্থের নাম, এরকম আমরা দিতে পারি। তাহলে এইগুলো হচ্ছে শয়ন, ভোজন, এগুলো হচ্ছে ভাববাচক, কোনো একটা ভাবের কাজের ভাব বোঝাচ্ছে, এটাও একটা বিশেষ্য পদ। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে বিশেষ্য পদ। তাহলে কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। আমরা যত নাম পাবো পৃথিবীতে, সমস্ত নামগুলো হচ্ছে বিশেষ্য পদ। এখন এই বিশেষ্য পদের আবার শ্রেণী বিভাগ রয়েছে, এটাও খেয়াল করবেন। বিশেষ্য পদ 6 প্রকার। নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এখন নামের মধ্যে আছে, যেমন দেখেন মানুষ, আবার করিম। একটা জিনিস খেয়াল করেন, তাহলে পার্থক্যটা বুঝবো। দেখেন, এর মধ্যে কোন নামটা নির্দিষ্ট। মানুষ বলতে কোন মানুষ সেটা কিন্তু বলা নেই, আবার করিম একজনের নাম নির্দিষ্ট। তাহলে দেখেন, আবার দেখেন নদী, আবার দেখেন পদ্মা। নদী কোন নদী নির্দিষ্ট করে বলা নেই, কিন্তু পদ্মা একটা নদীর নাম, এটা নির্দিষ্ট করে বলা আছে। তাহলে এই যে নাম বা সংখ্যাবাচক যে বিশেষ্য পদ, সেটা হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট নাম। আপনারা ইংরেজিতে পড়ে থাকেন প্রপার নাউন। ঠিক আছে, সেই প্রপার নাউন হচ্ছে এই সংজ্ঞা বা নামবাচক, অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট নাম। নির্দিষ্ট নাম বোঝাবে, সেটা হচ্ছে সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, ইংরেজিতে বলে প্রপার নাউন। যেমন দেখেন, রহিমের কথা বললাম, একজন ব্যক্তির একটা নির্দিষ্ট নাম। পদ্মা একটা নদীর নাম, এটা নির্দিষ্ট নাম। হিমালয় কোন কবির নাম না বলে বললাম নজরুল। তাহলে দেখেন, তারপরে কোনো গ্রন্থ বা বই না বলে আমরা বললাম অগ্নিবীণা। ঠিক আছে, তাহলে দেখেন এগুলো প্রত্যেকটা হচ্ছে নির্দিষ্ট নাম। তাহলে যে বিশেষ্য পদ দিয়ে কোনো কিছু নির্দিষ্ট নাম বোঝায়, সেটা সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য পদ। জাতি বা শ্রেণীবাচক বিশেষ্য। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ইংরেজিতে পড়ে থাকেন কমন নাউন। কমন হচ্ছে এক জাতীয় কোনো কিছুর নাম। ঠিক আছে, আমরা আগে পড়িয়েছি নির্দিষ্ট নাম, আর এটা হচ্ছে অনির্দিষ্ট নাম বা এক জাতীয় কোনো কিছুর নাম। এটা হবে অনির্দিষ্ট, অনির্দিষ্ট নাম বা এক জাতীয় নাম। সংজ্ঞাগুলো অবশ্যই মনে রাখবেন এবং উদাহরণগুলো মনে রাখবেন। অনির্দিষ্ট নাম বোঝালে সেটা, বা এক জাতীয় নাম বোঝালে সেটা হচ্ছে জাতি বা শ্রেণীবিষয়ক। নামই হচ্ছে জাতিবাচক, এক জাতীয়। এটা ইংরেজি নাম হচ্ছে প্রপার নাউন। আমরা একটু আগে বলছি করিম, আমরা যদি এখানে বলি মানুষ, নদী, আমরা যদি, হ্যাঁ, পদ্মা বলেছিলাম, আমরা যদি বলি নদী, আমরা নজরুল বলেছিলাম, যদি বলি কবি, তারপরে হিমালয় বলেছিলাম, যদি বলি পর্বত, হ্যাঁ, তারপরে গ্রন্থ, আমরা বলেছিলাম অগ্নিবীণা। ঠিক আছে, এইগুলো দেখেন নির্দিষ্ট নাম নয়, অনির্দিষ্ট নাম। কোন নদী, কোন মানুষ, কোন কবি, কোন পর্বত, কোন গ্রন্থ। ঠিক আছে, নির্দিষ্ট না, অনির্দিষ্ট। সেটাকে ইংরেজিতে বলে কমন নাউন। এটার আরেক নাম হচ্ছে জাতি বা শ্রেণীবাচক বিশেষ্য। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। 3 নম্বর দেখেন, দ্রব্য বা বস্তুবাচক। দ্রব্য বা বস্তুবাচক বিশেষ্য, এটা সবচেয়ে সহজ। ম্যাটেরিয়াল নাউন,
ঠিক আছে, কোন দ্রব্য বা বস্তু বোঝাবে। ঠিক আছে, এই যে আমার হাতে একটা কলম, এটা কিন্তু বস্তু বা দ্রব্য। তাহলে যে কোনো অচেতন পদার্থ, দ্রব্য, বস্তু, এগুলো হচ্ছে দ্রব্য বা বস্তুবাচক। এটা থেকে পরীক্ষায় সাধারণত প্রশ্ন ওইভাবে থাকে না। তারপর আপনারা খেয়াল করবেন যে দ্রব্য বোঝাবে, বস্তু বোঝাবে, চাল, ডাল, আটা, ময়দা, সুজি, ঠিক আছে, পানি, লবণ, হ্যাঁ, এগুলো সব হচ্ছে দ্রব্য বা বস্তু। সমষ্টিবাচক, সমষ্টিবাচক বিশেষ্য, এখান থেকে প্রশ্ন আসতে দেখা গেছে কোনো কিছুর সমষ্টি, একসাথে অনেক কিছু বোঝাবে। দেখেন, সমষ্টি বা অনেক বোঝাবে একসাথে। একসাথে সমষ্টি বা অনেক কিছু বোঝাবে। যেমন দেখেন, আমরা যদি বলি সমিতি, সমিতিতে একজন লোক থাকে না অনেকজন, তাহলে অনেকজন। যেমন দেখেন সমিতি। দল, দলে কিন্তু অনেকজন লোক থাকে। বহর, নৌকার বহর বলি আমরা, গাড়ির বহর বলি, বিমানের বহর বলি, একসাথে অনেক কিছু। ঠিক আছে, তারপরে দেখেন শ্রেণী, পঞ্চায়েত, সভা, মিছিল, ঝাঁক। ঠিক আছে, এইগুলো দেখেন একসাথে অনেক বোঝাচ্ছে। একসাথে পঞ্চায়েত মানে গ্রাম্য সালিসি ব্যবস্থা, আমরা বলি ইউনিয়ন, বাংলাতে বলে পঞ্চায়েত, অর্থাৎ অনেকগুলো গ্রাম মিলে একটা পঞ্চায়েত হয় বা ইউনিয়ন হয়। সভা, সভা বলতে একজন লোককে বোঝায় না, অনেক লোক থাকে। বহর বলতে, মিছিল বলতে একজন না অনেকজনের একসাথে বোঝায়। ঝাঁক মানে আমরা বলি পাখির ঝাঁক, একসাথে অনেক থাকলেই সেটাকে বলে সমষ্টি বাচক বিশেষ্য। আলোচনা করবে শ্রেণীবিভাগ নিয়ে, সেই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এর মধ্যে 5 নম্বরে রয়েছে দেখেন গুণবাচক বিশেষ্য। দেখেন গুণ, আমরা জানি যে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, এগুলো বোঝালে কি হয়? বিশেষণ পদ হয়। কিন্তু দোষ বা গুণের সাধারণ নামটা বোঝাবে, সাধারণ নাম। তাহলে কি বোঝাবে? দোষ বা গুণের সাধারণ নাম। এই নামের কারণে এটা বিশেষ্য পদ হয়েছে। আর দোষ বা গুণ নরমালি যদি বলি, আমি যদি বলি ভালো, তাহলে এটা বিশেষণ, অ্যাডজেক্টিভ। আর যদি ভালোত্ব বলি, তাহলে এটা বিশেষ্য হবে। ঠিক আছে, দোষ বা গুণের সাধারণ নামটা বোঝাবে। আর দোষ বা গুণ বোঝালে সেটা বিশেষণ। এটা বিশেষণের সাথে কিন্তু একটা মিলবে, এই জন্য পরীক্ষা দিতে পারে, কনফিউশন হতে পারে অনেকে। দোষ বা গুণের সাধারণ নামটা বোঝালে এটা গুণবাচক বিশেষ্য। যেমন দেখেন, আমরা বলি তিক্ত, তিক্ত হচ্ছে বিশেষণ, কোন একটা জিনিসের গুণের গুণ বোঝাচ্ছে তিক্ত। আমি যদি বলি তিক্ততা। দেখেন তরল, তরল একটা বিশেষণ পদ, জিনিসটা কেমন, হ্যাঁ, তাহলে তরল। আমরা যদি বলি তারল্য, এই তারল্যটা হচ্ছে বিশেষ্য পদ, তাহলে এটা বিশেষ্য, এটা বিশেষ্য। ঠিক আছে, তারপরে দেখেন কালো একটা বিশেষণ পদ, আমরা যদি বলি কালত্ব, তাহলে এই কালো সাধারণ গুণটার নাম হচ্ছে কালত্ব। ঠিক আছে, তারপরে দেখেন সুন্দর, এটা বিশেষণ পদ, আমরা বলে থাকি সৌন্দর্য, এই সৌন্দর্যটা হচ্ছে বিশেষ্য পদ। আমরা যদি বলি মধু, এখানে যদি বলি মাধুর্য, তাহলে সেটা হবে বিশেষ্য পদ। তাহলে বাম পাশের গুলো সবগুলো হচ্ছে বিশেষণ, এগুলো হচ্ছে দোষ বা গুণের নাম, গুণ। আর ডান পাশের গুলো হচ্ছে দোষ বা গুণের সাধারণ নাম। তাহলে এগুলোর সাথে দেখেন বিশেষণের একটা মিল আছে, এই জন্য পরীক্ষায় আসতে পারে, অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে গুণবাচক বিশেষ্যটা অবশ্যই ইম্পর্টেন্ট। এরপরে সর্বশেষটা, যেটা আরো ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায়ই এসে থাকে, যে কোনো পরীক্ষায় আসতেই পারে, আমরা এটাকে ক্রিয়াপদের সাথে মিলে ফেলি বলেই, ঠিক আছে, এটা ভুল হয়। এটা 6 নম্বরে দেখেন ভাববাচক। ঠিক আছে, ভাববাচক, এর আরেক নাম হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। ভাববাচকের আরেক নাম হচ্ছে ক্রিয়াবাচক, এটা দেখতে অনেকটা ক্রিয়াপদের মতো। তাহলে ক্রিয়াপদের ভাব বোঝাবে, ক্রিয়াপদের ভাব বোঝায়। কেমন সেটা দেখেন, আমরা বলছি দেখা, দেখেন দেখা ক্রিয়াপদ, এর বিশেষ্য পদ হচ্ছে দর্শন। আমার কথা আপনারা শুনতেছেন, শোনা, এটা এটা ক্রিয়াপদ। ঠিক আছে, আমি যদি বলি শ্রবণ, আপনারা শ্রবণ করতেছেন, এটা হচ্ছে বিশেষ্য। তাহলে ডান পাশের গুলো হচ্ছে বিশেষ্য। ঠিক আছে, তারপরে দেখেন ভোজ, আমরা বলি মধ্যাহ্ন ভোজ, ভোজ মানে খাওয়া, এটা ক্রিয়াপদ, এটার বিশেষ্য হবে ভোজন। যাওয়া হচ্ছে ক্রিয়াপদ, আর গমন হচ্ছে এটা বিশেষ্য পদ। ঠিক আছে, শোয়া,
শোয়া হচ্ছে ক্রিয়াপদ, আমরা যদি বলি শয়ন তাহলে এটা হচ্ছে বিশেষ্য পদ। অর্থাৎ বিশেষ্য আর ক্রিয়া দেখেন সেম সেম প্রায় ক্রিয়ার মতোই দেখতে, এই জন্যই বলছে ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য। এটা ক্রিয়ার সাথে অনেক সময় মিল হয়ে যায়, শিক্ষার্থীরা ভুল করে, এই জন্য পরীক্ষায় এই প্রশ্নগুলো দেয়। এটা এবং গুণবাচকটা এই দুটো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বেশি। আশা করি পদের বিশেষ্য পদ সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। ক্লাসটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ।